আজকে তোর যেই হুডটা পছন্দ হয় ওই হুডটা তুই নিয়ে যা। সুবহানাল্লাহ পড়তে পারলে না? হুড পাওয়ার পরও সুবহানাল্লাহ তো আসতে হয়। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা এক নাম্বার কি পেয়েছি? রাগ নিয়ন্ত্রণের টিপস কি ছিল? এক নাম্বার দোয়া পড়া, আউযু বিল্লাহ দোয়া পড়া, মিনাশ শাইতানির রাজিম পড়া। দুই নাম্বার চুপ হয়ে যাওয়া। তিন নাম্বার দাঁড়িয়ে থাকলে বসে থাকলে শুয়ে পড়া। চার নাম্বার ওযু করা। পাঁচ নাম্বার মাটিতে লুটিয়ে পড়া। ছয় নাম্বার আল্লাহকে ভয় করা। সাত নাম্বার রাগ নিয়ন্ত্রণের সুফল কি বয়ান এটা। আট নাম্বার হচ্ছে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে এর খারাপ কি, এর খারাপ দিক কি, এর পরিণতি কি হয়। নয় নাম্বার হচ্ছে আপনি যদি রাগ করার এক জায়গায় আপনার রাইট আছে, এরপর আপনি রাগ করলেন না, রাগকে এড়িয়ে চললেন, আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদের জিম্মাদারকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নাম্বার হচ্ছে আপনি যাদের উপর রাগ দেখানোর আপনার শক্তি সামর্থ্য আল্লাহ সব দিয়েছে, এরপর আপনি রেগে গেলেন না, তখন আপনি কি করবে? আল্লাহ তাআলা কি করবে? কিয়ামতের দিন সব মানুষের সামনে আল্লাহ আপনাকে ইখতিয়ার দেবে যে যাও, তোমার এখানে অনেকগুলো হুর আছে, যেটা ইচ্ছা সেটা তুমি নিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের এই ফর্মুলাগুলো ফলো করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমাদের কিছু কথা, এই সপ্তাহে কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে এই যে বন্যা কবলিত আমাদের দেশটাই তো বন্যা কবলিত নাকি? আমাদের দেশে না, যেই দেশ আমাদের ক্ষতি করছে এরাও বন্যা কবলিত। ফারাক্কা বাঁধের কথা শুনেন না? একটা বাঁধ না, এটা ব্যারিজ ডেফিনিশন আর বাঁধের ডেফিনিশন অনেক পার্থক্য। ব্যারিজ আর ড্যাম এক না, ব্যারিজ আর কি ড্যাম এক না। এই ফারাক্কা ব্যারিজটা কেন তৈরি করা হয়েছে এটা যদি আপনি ভারতের সরকারি ডকুমেন্টে এখন পর্যন্ত স্পষ্ট লেখা আছে। এটা তৈরি করার কারণ হচ্ছে কি বলেন আন্তাজে দুপক্ষে সমন্বয় করা। এই ফারাক্কা ব্যারিজটা তৈরি করা, এই যে আপনি ভারতের ডকুমেন্টসে এখনো এই কথাটাই লেখা আছে, তাদের একটা ভাগীরথী এবং হুগলি নদী আছে, এই নদীর নব্যতা ফিরিয়ে আনা এবং কলকাতার যে বন্দর আছে এই বন্দরের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন মিটানোর জন্য এই ফারাক্কা ব্যারিজ তৈরি করা হয়েছে। ভারতের যারা এক্সপার্ট আছে এরা বলে যে এটা দ্বারা কোনো কিছু হয় না, হুগলি নদী, ভাগীরথী নদী, এগুলো কোনোটাই এর দ্বারা সফল হয়নি, বরং আরো নব্যতা কমেছে, লবণাক্ততা বেড়েছে, ক্ষতি হয়েছে। ক্ষতি কি হয়েছে? এদের হচ্ছে ক্ষতি কি হয়েছে? ক্ষতি হয়েছে এই ফারাক্কা ব্যারিজের কারণে বিহারে প্রতি বছর বন্যা হয়। ভারতে যে সুন্দরবন আছে, সুন্দরবন ধ্বংসের দিকে চলে গিয়েছে, অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই ফারাক্কা ব্যারিজের কারণে এই গঙ্গা সাগর দ্বীপ, একটা দ্বীপ আছে, ওই দ্বীপের প্রায় 60 থেকে 70 কিলোমিটার সাগরে বিলীন হয়ে গিয়েছে, ভূমিক্ষয় হয়েছে। শুধু কি তাই, এই দ্বীপের মধ্যে প্রায় 30 থেকে 35টা গ্রাম ছিল, এই গ্রামগুলো ধ্বংস হয়ে গিয়েছে। এই গ্রামের এই গ্রামের লোকগুলো খুবই নিরীহ ছিল, গ্রামের লোকগুলো অসহায় ছিল। এদের সাথে আমাদের কোনো বিরোধ ছিল, ভারতের লোকদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। ভারতের বিরোধ কাদের সাথে? যারা পলিটিক্স করে, ধর্ম নিয়ে পলিটিক্স করে, ধর্মের আড়ালে নিজেদের পলিটিক্স করে, এদের সাথে হলে আমাদের দ্বন্দ্ব। ভারতের জনগণের সাথে আমাদের কোনো কি নাই, দ্বন্দ্ব ফন্দ নাই। এটার খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আছে। হওয়ার কারণ কি? নদীতে কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস থাকে। কয়টা? একটা হলো পানি আর একটা হলো পলি। একটা হলো পানি, আর এই যে আমরা পানি দেখি, এই পানিকে যদি আপনি নদীর দেহ ভাবেন, কি বডি, শরীর ভাবতে পারে। আর পলি হচ্ছে নদীর রূহ, হৃদয় বা আত্মা। পলি ছাড়া নদী চলে না। কোন নদীতে পলি নাই মানে ওই নদীটা মারা গিয়েছে। আর পলি আছে, তখন দেখবেন এই নদীটা জীবন্ত, সজীব থাকবে, প্রাণবন্ত থাকবে। এই ফারাক্কা ব্যারিজের কারণে এই সবগুলো পলি আসা বন্ধ হয়ে গিয়েছে এদের নদীতে। এই নদীগুলো প্রাণবন্ততা হারিয়েছে। কল্যাণ রৌদ্রের একটা বই আছে, সে সেখানে লিখেছে দ্য রিভার্স অফ হুগলি, দ্য রিভার্স অফ মেঘনা, দ্য রিভার্স অফ পদ্মা। এই নদীগুলোর সে কল্যাণ রৌদ্রের এই বইয়ের উপসংহারে সে লিখেছে
যে ভারত সরকার যেই জন্য ফারাক্কা ব্যারিজ তৈরি করেছে এর কোনোটা এর মধ্যে সফলতা আসেনি, সবগুলোর মধ্যে ব্যর্থ হয়েছে। সবগুলোর মধ্যে কি হয়েছে? নদীর নব্যতা তো ফিরে আসেনি, এটা আমাদের সবার সামনে। শুধু আমরা ক্ষতিগ্রস্ত কি হয়েছে এটা তো আমরা জানি, এদের কি ক্ষতি হচ্ছে। এদের এই কলকাতা যে বন্দর, সেই বন্দরের জন্য ফারাক্কা ব্যারিজ কিন্তু তৈরি করা হয়েছে। কলকাতা বন্দর কে তৈরি করেছে? এটা ব্রিটিশরা তৈরি করেছে। কলকাতা বন্দরটা কারা তৈরি করেছে? ব্রিটিশরা তৈরি করেছে। এই কলকাতা বন্দর থেকে প্রায় নদী পর্যন্ত 128 কিলোমিটার নদী খনন করে এই পর্যন্ত এটাকে বন্দর বানানো হয়েছে। ব্রিটিশরা করেছে, তাদের থিওরি ঠিক ছিল। কেন? ওই সময় জাহাজ ছিল ছোট ছোট জাহাজ, ডিঙ্গি জাহাজ, ছোট ছোট জাহাজ মাল নিয়ে সেখানে চলে আসতো। কিন্তু বর্তমান জাহাজ কই জাহাজ আছে? প্যানামিক্স জাহাজ আমাদের বুড়িগঙ্গাতে ঢুকতে পারবে? এই বালি নদীতে সম্ভব? এই কলকাতা বন্দরে এখন কোনো কিছু ঢুকতে পারে না। পারে কোনগুলা? ওই ছোট ছোট যে নৌকাগুলো, জাহাজগুলো আছে সেগুলো। তো সেগুলো দিয়ে তো একটা বন্দর চলে না। আবার এটাকে যদি আপনি আপন গতিতে যদি রাখতে চান, তাহলে প্রতি বছর 400 কোটি রুপি শুধু ড্রেজিং এর পিছনে খরচ করতে হয়। কত কোটি রুপি খরচ করতে হয়? 400 কোটি রুপি। যেখানে প্রতি বছরে 400 কোটি রুপি এদের আয়ও হয় না। আপনার যদি আয় না হয়, ব্যয় করবেন কোত্থেকে? এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার থেকে ভর্তুকি দেওয়া হয়। থেকে ভর্তুকি দেওয়া হয়, কেন্দ্রীয় সরকার থেকে ভর্তুকি দেয়। এটা ভারতের লোকদের কথা, আমাদের কথা না। এই নদীর নব্যতা ফেরানোর জন্য, পানি এবং পলি বোঝার জন্য এম রিভার আইএনসি একটা ভিডিও বের করেছে। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তখন আপনারা বুঝবেন নদীর পানি এবং পলির মধ্যে পার্থক্য কি। পানি এবং পলির মধ্যে পার্থক্য কি এটা বুঝবেন। আপনি যদি নদীর ভাটাতে বাদ দেন, নদীর ভাটিতে যদি আপনি বাদ দেন, তাহলে উজানে নদী ভাঙা শুরু করে। নদী আর সাগরের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক। কার সম্পর্ক? পিতা পুত্রের সম্পর্ক। এটা আপনারা একটু পড়াশোনা করলে পেয়ে যাবেন। নদীতে যতদিন পানি আর পলির সরবরাহ ঠিকমতো থাকে, ততদিন সাগর দূরে থাকে। সাগর কি থাকে? দূরে থাকে। নদীতে যখন পলি পড়া বন্ধ হয়ে যায়, আসা যাওয়া বন্ধ হয়ে যায়, পানির আসা যাওয়া বন্ধ হয়ে যায়, তখন সাগর চলে আসে। এটা এক্সাম্পল কেমন বুঝবেন? আপনার সন্তানকে এক জায়গায় আপনি বসিয়েছেন, একটা ঘর আপনার সন্তানকে দিয়েছেন। আপনার সন্তান যতদিন ভালো অবস্থায় থাকে আপনি এদিকে আসেন না, খেয়াল করেন। যখন আপনার সন্তান কোনো ক্ষতির সম্মুখীন হয় তখন আপনি কি করেন? তখন দৌড়ে আসেন। কাকে বাঁচানোর জন্য? দৌড়ে আসেন সন্তানকে বাঁচানোর জন্য। সাগরগুলো এরকম, নদীকে বাঁচানোর জন্য কি করে? যখন নদীর মধ্যে পলি সরবরাহ, পানি সরবরাহ কমে যায়, তখন ধেয়ে আসে তীরকে, মানে উপকূলীয় অঞ্চলগুলোকে গ্রাস করার জন্য। এই নদী ভাঙন, এই ভিডিওটা যদি আপনি দেখেন তখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এটার সমাধান কি? ফারাক্কা ব্যারিজ, এটা সমাধান কি? এটা যদি সমাধান করতে পারে তাহলে ভারত বাংলাদেশ সবার লাভ হবে। লাভ হবে কি? ভারতের লাভ হবে কি? আমাদের লাভ তো অনেকটাই আমরা বুঝি। ওদের লাভ হবে কি? আমরা বুঝি। ওদের সুন্দরবনটা বেঁচে যাবে ধ্বংসের হাত থেকে। যতটুকু ধ্বংস হয়েছে বাকিটা কি হবে? বেঁচে যাবে। 2 নাম্বার লাভ হচ্ছে বিহারে বন্যা হওয়াটা অনেকটাই কমে যাবে। বিহারের বন্যা হওয়া কমে যাবে। 3 নাম্বার হচ্ছে ওই যে গঙ্গা সাগর দ্বীপের ভূমিক্ষয়টা বন্ধ হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে বাংলাদেশে যে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আছে সেটাও কমে যাবে। বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার বিরোধিতা কেন করে জানেন? নেই এই বাঁধের কারণে, অনেকটা বাঁধের কারণে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে কতগুলো নদী আছে? 54টা নদী, 57টা নদী আমাদের বাইরের সাথে সম্পৃক্ত। 3টা হলো মায়ানমারের সাথে, আর 54টা হলো কার সাথে? ইন্ডিয়ার সাথে। ভারত ইন্ডিয়ার সাথে 54টা নদী। 54টা নদীর মধ্যে প্রায় 30টা বাদ দিয়ে ফেলছে এরা। এরা কি করে ফেলছে? 30টা নদীর মধ্যে এরা বাদ দিয়ে দিয়েছে। এখন আমরা রিকমেন্ড করছি না ওনাদেরকে যে এই ফারাক্কা ব্যারিজটাকে আপনারা ভেঙে ফেলেন। ভাঙার দরকার নাই। ভাঙলে তো অনেক কোটি কোটি টাকা লস না? কোটি কোটি টাকা লস না? এটাকে খুলে দেন 5 বছরের জন্য, ইনভেস্টিগেশনের জন্য। 5 বছরের জন্য আপনারা এটা কি করেন? সবগুলো সব সময়
মানে এই শুষ্ক মৌসুম, বর্ষা মৌসুম সব সময় খুলে রাখেন, তাহলে দেখবেন অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাও কমে যাবে, আপনারাও বেঁচে যাবেন, আমরাও কি হবে ইনশাআল্লাহ বেঁচে যাব। এটা হলো এদের প্রতি আমাদের অনুরোধ। যদি না করে তাহলে এদের বিষয়টা এরা কি করবে, আল্লাহর কাছে জবাবদাহিতা আছে, আন্তর্জাতিক মহল ইনশাআল্লাহ। সময় তো হয়ে গিয়েছে, যে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা বলবো যে এরা যে বিগত 53 বছর ধরে আমাদের যে ক্ষতি করেছে, ক্ষতিপূরণটা আমরা কিভাবে আদায় করতে পারি, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। যতটুকু কথা বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, পরে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়া আছেন যারা